আপনার যে শ্বশুরমশাই উনি তন্ত্র সাধনা করতেন সেই সময় তন্ত্র সাধনা করতেন। আমি জাস্ট একটা আগ গাছে আমি মানে কোপ দিচ্ছিলাম, আর জোরে কোপ দেবো বলে জয় মা কালী বলে যেই ডেকেছি, আর তখন মা কালী সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একসময় উত্তর কলকাতার হাতিবাগান টোলে সুখ্যাতি ছিল সুদূর বিস্তৃত। টোলে পড়ানো হতো সংস্কৃত, বেদ, উপনিষদ, অন্যান্য শাস্ত্রের পাশাপাশি জ্যোতিষবিদ্যা, তন্ত্র, বাস্তুশাস্ত্র। উত্তর কলকাতায় ঘিঞ্চি এলাকায় এরকম টোলের খোঁজ করতে করতে আমি পৌঁছে গেছিলাম বুড়িমার কাছে। অনেকটা বেনারসের গোলকধাঁধার মতন গলি পেরিয়ে হাজির হয়েছিলাম বুড়িমার প্রায় 150 বছরের প্রাচীন বাড়ি এবং বাড়ির নিচে গৃহ মন্দিরে। এটা হচ্ছে আমাদের অনেক পুরনো প্রাচীন মন্দির, আমাদের গৃহ মন্দির, এটা বাড়ির মন্দির। আমরা সবাই এখানে পুজো করি। এটা আমাদের গুরুদেব তৈরি করেছিল। তন্ত্র ও জ্যোতিষ বিশারদ বুড়িমার ইষ্টমন্ত্রে দীক্ষা এবং তন্ত্র ও জ্যোতিষ শিক্ষা লাভ দুটোই হয়েছে তাঁর শ্বশুরমশাই স্বর্গীয় নিমাই ঠাকুরের কাছ থেকে। প্রয়াত তান্ত্রিক নিমাই ঠাকুর একজন উচ্চমার্গের তান্ত্রিক সাধু ছিলেন। কয়েক শতাব্দী প্রাচীন বটগাছের নিচে শিবকালী এবং রাধাকৃষ্ণ মন্দির। তন্ত্র সাধনায় ব্যবহৃত কয়েকটি নরমুণ্ড সেই ঘটনার সাক্ষ্য বহন করছে। বুড়িমার সম্পর্কে আমার আগ্রহ কিছু কম ছিল না, কারণ শুনেছিলাম কলকাতার হাতিবাগানে তিনি দীর্ঘদিন ধরে তন্ত্রবিদ্যা ও জ্যোতিষের কাজ করছেন। সমস্যা জর্জরিত মানুষ প্রতিকার পাচ্ছেন তার কাছে। অবশেষে তার সাথে আমার সাক্ষাৎ বাস্তব হলো। বুড়িমার নাম বুড়িমা কিভাবে হলো, তার বর্ণময় জীবনের কিছু কথা আজ আপনাদের সামনে তুলে ধরব। এখানে বলে রাখি, বুড়িমার স্বামী শুভজিৎ ভট্টাচার্য স্বর্গীয় তান্ত্রিক নিমাই ঠাকুরের কনিষ্ঠ পুত্র। বংশ পরম্পরায় চলে আসা টোলকে তিনি এখনও সযত্নে টিকিয়ে রেখেছেন। টোল চালানো অর্থাৎ টোলের শিক্ষার্থীদের বিদ্যাদানের দায়িত্ব পুরোপুরি তার। জ্যোতিষ ও তন্ত্রের উপরে কোর্স করানো শেষ হলে সফল ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দেওয়া হয়। বাড়ির কাছেই গঙ্গা, তাই গৃহমন্দিরে কিছু সময় কাটানোর পরে আমরা পবিত্র গঙ্গা দর্শন করতে চলে এলাম নদীর ঘাটে। সেখানে সুন্দর মনোরম পরিবেশে বুড়িমার সাথে আমার কথা হলো কিছু সময়। উত্তর কলকাতার মানিকতলা চৌরাস্তা মোড় থেকে শ্যামবাজারগামী বাসে চেপে নেমে পড়েছিলাম খান্না মোড়ে নেমে কিছুটা রাস্তা বাঁ দিকে গেলে দেখতে পাওয়া যায় বুড়িমার বাসভবন, গৃহমন্দির এবং টোল। এই মুহূর্তে গঙ্গার পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, একদম পুরো ভরা গঙ্গা। আপনার নাম বুড়িমা কি করে হলো? গুরুদেব আবার এই নামটা আমাকে দিতে বলেছে, তাই এই নামটাই বুড়িমা নামেই ধরে। এই যে জ্যোতিষ চর্চা, এটা আপনি কতদিন করছেন? আমি জ্যোতিষ চর্চা করছি 15 বছর। আচ্ছা, তো এই যে বিদ্যাটা কিভাবে আপনার করায়ত্ত হলো? এটা আমি বিয়ে হয়ে আসার পরে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, আমার গুরুদেব যিনি, ওনার কাছ থেকেই শেখা। ওনার পাশে বসে বসে শিখেছি, ওনার সাথে সাথে তারাপীঠে গেছি, ওনার সাথে কালীঘাট গেছি, ওনার সাথে কামাখ্যায় গেছি, গিয়ে শিখেছি। এখানে প্রভু নারায়ণ আছে, 27টা নারায়ণশিলা আছে, সিদ্ধিদাতা গণেশ আছে, শিবলিঙ্গ আছে, গোপাল আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, শিব আছে, মা তারা আছে। দেখতে পাচ্ছি এখানে আর এই যে স্পাইরাল যে সিঁড়িটা উপরে একদম উঠে গেছে, ছাদে যাওয়ার সিঁড়ি। ছাদে যাওয়ার, হ্যাঁ, ছাদে যাওয়ার সিঁড়ি। আচ্ছা, এই যে বাড়িটি যে আপনার শ্বশুরমশাই নিমাই ঠাকুর উনি নির্মাণ করেছিলেন? না, ওনার বাবা করে গেছিলেন, মহেন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা, তার মানে 100 বছরের উপরে? 100 বছরের উপরে পুরনো। আচ্ছা, এটা কি চুনসুরকির বাড়ি? তা বলতে পারবো না। তাহলে 150 বছরের উপরের বাড়ি? 150 বছরের উপরে। 1885 খ্রিস্টাব্দে এই বাড়িটা তৈরি। আচ্ছা,
তবে যেভাবে এলাম বেনারসের গলির থেকেও যেন মনে হচ্ছে খুব ঘিঞ্জি। অনেকটা গলি, এটা যেহেতু উত্তর কলকাতা তো অনেকটাই পুরনো বাড়ি, গলি গলি। এটা বহু পুরনো প্রাচীন বটবৃক্ষ গাছ, সেই গাছটাকে এখন কেটে দেওয়া হয়েছে, সেই গাছের শিকড়টাই রয়েছে এখানে। একটা সময় ব্রহ্মদৈত্য থাকতো, এখনো আছে, সবাই দেখতে পায়, সবাই জানে, কারো খারাপ করে না, সবাই ভালোই করে। ওনাকে ডাকলে অনেকে অনেক কিছু পেয়েছে, আমি নিজেও অনেক কিছু পেয়েছি। আমি আপনাদের টোলে দাঁড়িয়ে আছি, এখানেই আপনাদের ক্লাস চলে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি পরপর সুন্দরভাবে সাজানো আছে অনেকগুলি চেয়ার, এটাই হচ্ছে ক্লাসরুম। এটা ক্লাসরুম। তো এই ক্লাসরুমে কি হয়? এখানে জ্যোতিষ, তন্ত্র, হস্ত, বাস্তু, নারী জ্যোতিষ, এগুলো সব শেখানো হয়। এগুলো মানে কতদিনের কোর্স? এটা 6 মাস করে কোর্স। 6 মাসের সেমিস্টার, 6 মাস করে। আচ্ছা, 6 মাস পরে কি কোনো এদের? হ্যাঁ, এদেরকে পরীক্ষা নেওয়া হয়, তারপরে এদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। আবার ওটাতে পাশ করলে আবার পরের কোর্সে ভর্তি হতে পারবে। এখানে তো অনেকগুলো শিলাখণ্ড দেখতে পাচ্ছি। আমাদের চারিদিকেই ঠাকুরে ঠাকুর, পুরো বাড়িটাই ঠাকুরে ঠাকুর। এই হচ্ছে সেই বটবৃক্ষ, বটবৃক্ষের শিকড় গোড়াটা এখনো রয়েছে সেই একই রকম ভাবে। একই রকম ভাবে আছে। এটা আমার শ্বশুর মশাই পঞ্চমুণ্ডীর আসন। আচ্ছা, এইটা? হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চমুণ্ডীর আসন। তো কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা পঞ্চমুণ্ডীর আসন। না, এটা ভিতরে থাকে তো, পঞ্চমুণ্ডীর আসন তো ওনার ভেতরে রাখা আছে। তার উপরে মা কালীকে বসানো আছে, মা কালী, শিব, রাধাকৃষ্ণ এদেরকে বসানো আছে। এখানে বসে উনি জপ তপ পুজো সব কিছু করতেন। এই যে মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি, এই মা কালীর মূর্তি কি পাথরের? হ্যাঁ, পাথরের। এই হাতিবাগান এলাকা একসময় টোলের জন্য প্রসিদ্ধ ছিল এবং এর একটা ইতিহাসও আছে, প্রাচীন ইতিহাস। তো আপনারা সেই ইতিহাসের থেকেই আপনারা সে বিলং করছেন, সেই ইতিহাসকেই। আপনার শ্বশুরমশাই স্বনামধন্য নিমাই ঠাকুর, তিনিও একজন বড় তান্ত্রিক ছিলেন। তো প্রথমে একটু নিমাই ঠাকুর সম্পর্কে একটুখানি বলুন, যে তিনি কেমন ছিলেন, তার তন্ত্র সাধনা নিয়ে যদি একটুখানি আলোকপাত করেন। ওনাকে নিয়ে বলাটা খুবই মানে বলবো কি, ওনাকে নিয়ে বলার মতো কোনো ভাষা নেই। কেননা ওনার হাত ধরে বহু জ্যোতিষী আজকে তন্ত্র সাধনা করছে বা জ্যোতিষ চর্চা করছে। বড় বড় লেভেলের জ্যোতিষ বা তান্ত্রিকরা ওনার কাছ থেকে শিখেছেন। উনি বড় মাপের একজন তান্ত্রিক ছিলেন, প্লাস উনি শেখাতেনও জ্যোতিষ চর্চা বা তন্ত্রের সাধনাগুলো সব উনি করাতেন। এই যে জ্যোতিষীরা, শুধু আপনাদের কেন, অন্যান্য ক্ষেত্রেও দেখেছি জ্যোতিষীরা তন্ত্র এবং জ্যোতিষ এই দুটি কথা লেখেন। তো জ্যোতিষের সঙ্গে তন্ত্রের কি সম্বন্ধ আছে, এটা কি বলতে পারেন? দেখুন, জ্যোতিষ রিলেটেড তন্ত্র, আবার তন্ত্র রিলেটেড জ্যোতিষ। শুধু তন্ত্র দিয়ে কাজ করা যায় না, জ্যোতিষ না জানলে। আবার শুধু জ্যোতিষই করলেও হয় না, তার জন্য তন্ত্রও শিখতে হয়। তার জন্য জ্যোতিষ আর তন্ত্রটা রিলেটেড থাকে। কেন আপনি শুধু জ্যোতিষ করবেন, জ্যোতিষ করা মানে কি আপনি জাস্ট প্রেডিকশন করে ছেড়ে দিলেন। আর তন্ত্রটা জানা মানে কি আপনি তার প্রতিকারটাও করতে পারবেন। যেমন কবচ করা, দোষ খণ্ডন করা, যজ্ঞ করা, এগুলো করতে গেলে আপনাকে তন্ত্র সাধনা করতে হবে, শুধু জ্যোতিষ দিয়ে কাজ হবে না। আচ্ছা, এই যে তারাপীঠের সমস্ত জ্যোতিষীরা তারা যজ্ঞানুষ্ঠান করেন, হোম করেন ভক্তের মঙ্গল কামনার্থে, তো এই প্রসঙ্গে একটুখানি বলুন যে এতে কি সত্যি প্রকৃত ভক্তদের কোনো উপকার হয়? হ্যাঁ, হয়। আচ্ছা, কিভাবে হয়? কেউ যদি কোনো পারফেক্ট ভাবে কোনো কাজ করে, সৎভাবে যদি কোনো কাজ করে, তার কাজ অবশ্যই হবে। কেন হবে না? তন্ত্র দিয়ে সবকিছুকে কাজ করা যায়, সবকিছুর কাজ করা যায়। জ্যোতিষ দিয়ে না হলেও তন্ত্র দিয়ে করা যায়। একজনের নামে জপ করা, যজ্ঞ করা, তার নামে কবচ করা, এগুলো করতে গেলে আপনি হবেই কাজ। তন্ত্রের সঙ্গে যে ভূত প্রেত, এই যে ব্যাপারগুলো এইগুলো আসে, তো ভূত প্রেতকে আমি দেখেছি যে অনেক তান্ত্রিক তারা তারাপীঠে হোম করার আগে ভূত প্রেতকে তারা শিবাভোগ কেউ দেন, কেউ ভূত প্রেত কেউ মানে খাবার দেন, খাদ্যবস্তু দেন তাদেরকে খুশি করার জন্য। তো এই ব্যাপারগুলো কি? তারাপীঠ শ্মশানটা একটা হচ্ছে ভূত প্রেতেরই জায়গা।
এক সময় তো প্রচুর এরকম দেখা যেত, কঙ্কাল ফঙ্কাল এরকম, এখন আর সেগুলো নেই। কেননা ওখানে কাজ করতে গেলে, শ্মশানে কাজ করতে গেলে আপনাকে শিবাভোগ দিতেই হবে, আপনাকে শ্মশানে কাজ করতে গেলে ভূতকে খেতে দিতে হবে, হ্যাঁ শ্মশানে খেতে দিতে হবে, এগুলো করতে হবে। কেননা আপনি ওরা না হলে আপনি কাজ করতে পারবেন না। পুরো শ্মশানকে, ওদেরকে যদি আপনি না ভালো করে আয়োজন করেন তাহলে আপনি কি করে কাজ করবেন? ওদেরকে তো দেখতেই হবে। আচ্ছা, আপনি যে আমাকে বলছিলেন যে আপনি ভূত প্রেত দেখেছেন, তো একটু এ প্রসঙ্গে বলুন। ভূত যেখানে ভগবান থাকে সেখানে ভূত কম থাকে, বা ভূত আশেপাশেও থাকে, কিন্তু ভূত দেখা ছোটবেলায় দেখেছি, ভূত বড় হয়েও দেখেছি ভূত দু একবার, কিন্তু কোনো ক্ষতি করেনি, জাস্ট দেখেছি এরকম দেখার মতো। কেননা যেহেতু আমি প্রচণ্ড ভগবান ভক্ত, নারায়ণ ভক্ত, মা কালী ভক্ত, সেহেতু ভূত আমাকে কোনোদিন কোনো ক্ষতি করতে পারেনি, আর আজও ক্ষতি করতে পারে না। কেননা ভূতের থেকে বেশি ভগবানকে আমি দেখেছি, ভগবানকে খুব কাছ থেকে দেখেছি, ভগবানকে অনেকটা নিজের মতো করে দেখেছি। আচ্ছা, এই যে আপনি বলছেন ভগবানকে দেখেছেন, সেই অভিজ্ঞতার কথা যদি একটুখানি বিশদে বলেন, কিভাবে দেখেছেন ভগবানকে? মানে আপনার ইষ্টকে দেখেছেন, মা কালীকে? হ্যাঁ দেখেছি। আচ্ছা, কিরকম একটুখানি এটা বলুন ঘটনাটা। মা কালীকে খুব ছোট থেকেই আমি, আমার ইষ্ট দেবতা হচ্ছে মা কালী, আমি খুব ছোটবেলায় মা কালীর আরাধনা করতাম বা মা কালীকে ডাকতাম, ছোট থেকেই মা কালীকে পুজো করেছি। মা কালী অনেকবার অনেকভাবে আমাকে দর্শন দিয়েছে। একবার তো প্রথম যখন দেখেছিলাম, দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, পুরো আমি অজ্ঞান হয়ে গেছিলাম প্রথম যখন দেখেছি। তারপরে তখন তার রূপ কিরকম ছিল? পুরো চুল খোলা, একদম হাঁটুর অবধি চুল, প্লাস লাল পাড় কাপড়, সাদা, হাতে একটা কুলো নিয়ে মা দাঁড়িয়ে আছে। আমি জাস্ট একটা আগ গাছে আমি মানে কোপ দিচ্ছিলাম, আর জোরে কোপ দেবো বলে জয় মা কালী বলে যেই ডেকেছি, আর তখন মা কালী সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল। ওটা দেখেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম, ফার্স্ট আমার ওটাই দেখা মাকে, সেই বড় লাল টিপ, টকটক করে চোখগুলো লাল, ওটা দেখেই আমি ভয় পেয়ে গেছিলাম। তখন আপনার বয়স কত? কোথায় এটা? তখন ওই 7 বছর 8 বছর এরকম বয়স। আচ্ছা, কোন জায়গায় আপনি দেখেছিলেন? এটা আমার বাপের বাড়িতে। কোথায় সেটা? এটা হাবড়া অশোকনগর। আচ্ছা বেশ, তারপরে? তারপরে আমি স্বয়ং নারায়ণকে পেয়েছি। কোনো একজনের বাড়িতে নারায়ণ হারিয়ে গেছিল, তার নারায়ণ খুঁজে পাচ্ছিল না, কিন্তু আমি বহু বছর পরে আমি সেই নারায়ণকে একটা ঝড়ের দিনে দুপুরবেলা, তখন 3:30 বাজে, স্কুল থেকে বাড়ি এসেছি, এসে সবাই খেলা করছে, আমাকে বললো খেলায় নেবে না? তা আমি তখন বললাম দেখ খেলায় নিবি না তাহলে তোদের খেলাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু তখন বললো কি করে বন্ধ হবে? আর যে এক্ষুনি ঝড় উঠবে। যেই বললাম আর ঝড় উঠলো, আর তখন দেখলাম একজনের চালের থেকে, টিনের চাল ছিল, টালি ওপরটায় দেওয়া, আর ওই টালিটা যেই পড়লো, আর তারপরেই দেখি একটা নারায়ণ শিলা পড়ছে। পরে বুঝলাম যে ওটা নারায়ণ শিলা। যখন আমার হাতে এসে পড়লো, দেখি পুরো গা হাত পা পুরো কেঁপে উঠলো, মানে সেই বিদ্যুৎ চমকানোর মতো। তারপর ওটা পেয়ে খুব আনন্দিত, সব বাড়িতে তো বকাঝকা করতে শুরু করলো, কোথায় পেলাম, কি করলাম। তারপরে ওটাকে নিয়ে পুজো করতে শুরু করলাম। এখনো আছে সেই নারায়ণ শিলাটা, আমার বাপের বাড়িতেই আছে। আচ্ছা, এখানে যে 27টা নারায়ণ শিলা রয়েছে, এই নারায়ণ শিলাগুলো কি খুব প্রাচীন? হ্যাঁ অনেক প্রাচীন, মানে আমার গুরুদেব এটাকে নিয়ে এসছে, আমার শাশুড়ি মাও নিয়ে এসছে। এটা হচ্ছে বহু বহু পুরনো, অনেকদিন ধরে পুজো করছে। গুরুদেবই আদেশ করেছিল, যেহেতু আমি ছোটবেলায় নারায়ণ পেয়েছিলাম বলে আমাকে নারায়ণ পুজো করার জন্য, যার জন্য আমি নারায়ণ শিলা পুজোও করি। এই নারায়ণ শিলাটা কেমন একটুখানি দেখান। দেখুন, এটা চক্রধারী আছে, হ্যাঁ অনেকটা শাঁখের মতন দেখতে। হ্যাঁ, এটা আমাদের সবগুলোই পাওয়া, এগুলো মানে এক এক জায়গা থেকে এক একটা পাওয়া। গুরুদেব এক এক জায়গায় গেছে, এক এক জায়গা থেকে এক একটা নারায়ণ শিলা পেয়েছে। এটা ওনার কাছেই শোনা গল্প করা। কেউ জ্যোতিষ মানে, আবার কেউ জ্যোতিষ মানে না। তারা বলে কি এটা শুধুই পাথর মাত্র, এর কোনো কার্যকারিতা নেই। এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য?
দেখুন, কেউ যদি পারফেক্ট জ্যোতিষ জানে আর কারোর যদি ডেট অফ বার্থ সঠিক হয়, তাকে সেই ব্যক্তি সঠিকভাবে চালনা যদি করে তাহলে তার প্রেডিকশন ভুল হবেই না। কেউ যদি ভালো করে প্রেডিকশন করে তার জীবনে উন্নতি করে দিতে পারে। কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিক যদি ভাবে যে আমি কারোর ভালো করব বা আমি জানি তার ভালো করতে পারি, অবশ্যই সেটা সে করতে পারে। ধরুন একজন পীড়িত ভক্ত বা একজন পীড়িত মানুষ এলেন তার সমস্যা নিয়ে, তখন আপনারা বিচারটা কিভাবে করেন? তার বিচারটা প্রথমে হচ্ছে তার যদি ডেট অফ বার্থ থাকে কুষ্টি বানানো হয়। কুষ্টি বানিয়ে তার দশা, অন্তর্দশা, তিপাপ, স্বর্ণালী চক্র প্লাস ছক, এই সবগুলোকে দেখার পরে তাকে প্রেডিকশান দেওয়া হয়। এবার প্রেডিকশানে অনেক সময় পাথর আসে, শুধু পাথর পড়লে হয়তো তার হয়ে গেল, বা তার পাথরও পড়তে লাগলো, তাকে হয়তো কোনো কবচ পড়তে হলো, বা শুধু যজ্ঞ করলেই হয়ে গেল, বা অনেক সময় হয় হনুমান চল্লিশা পাঠ করতে দিলাম, তার হয়তো কিছু করার সামর্থ্য নেই, যে সে পাথরও পড়তে পারবে না, কবচও করতে পারবে না, সে যজ্ঞও করতে পারবে না, তাকে তখন বলা হয় হনুমান চল্লিশা পাঠ করো। আচ্ছা, এই যে ফেসবুকে দেখি প্রায় প্রতিদিনই যে বিভিন্ন রকম টোটকা, এক একজন এক এক রকম টোটকা প্রতিদিনই দেয়। কেউ বলে যে হলুদ মেশানো জল ঘরের চারপাশে ছিটিয়ে দিলে নাকি নেগেটিভ এনার্জি সেটা নাকি চলে যায়, এরকম অনেক টোটকা প্রতিদিনই দেখতে পাই। সব কিছু হচ্ছে সায়েন্সের ব্যাপার। হলুদ আমাদের কি করে, যে কোনো জাম নষ্ট করে দেয়, তাই তো? হলুদ জাম নষ্ট করে দেয় মানে কি, আমাদের বাড়িতেও কোনো যদি জাম থাকে তাহলে হলুদ নষ্ট করে দেবে। এটাই হচ্ছে সায়েন্সের ব্যাপার, যে হলুদ দিলে। কিন্তু সবসময় হলুদ দিলে যে কাজ হবে এরকম নয়, বা সবসময় কর্পূর দিলে কাজ হবে এরকম নয়, বা চন্দন লবণ ছিটিয়ে কাজ করলে হবে এরকম নয়। কার বাড়িতে কি আছে তার উপরে নির্ধারিত করে এটা করা হয়, কার বাস্তুতে কেমন দোষ আছে সেরকম। আচ্ছা, কোনো মানুষ যখন আপনার কাছে আসে, আপনি মানুষটাকে দেখে আপনি বুঝতে পারেন যে সেই মানুষটি কেমন বা তার সমস্যা? হ্যাঁ, দেখুন, কিছু তো বোঝা যায়। এতদিনের অভিজ্ঞতায় কিছু তো বুঝতে পেরেছি, গুরুর কাছ থেকে কিছু শিখেছি, সেখান থেকে শেখার কোনো শেষ নেই। আপনি সুদীর্ঘ 15 বছর ধরে এই জ্যোতিষ তন্ত্র আপনি করছেন। আপনার যে স্বামী তিনিও তন্ত্র নিয়েই উনি আছেন? না, উনি কোনো কাজ করেন না, উনি শুধু চর্চা মানে শেখান, তন্ত্র শেখান, তন্ত্র, জ্যোতিষ, হস্ত এগুলো শেখান। আর আপনি কোনো রেমেডি বা কোনো এইসব কাজ করেন না? রেমেডি আপনি করেন? আমি রেমেডি করি, আমি ক্লায়েন্ট দেখে যেরকম রেমেডি করে সেরকম করি। আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলুন। দেখুন, মানুষের চলার পথে তো অনেক ভালো খারাপ মিলিয়েই চলে, তা আমার জীবনে ভালো সংখ্যাটাই বেশি, খারাপের সংখ্যাটা খুব কম। বলছি, আপনার জীবনের দুটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলুন। আমার জীবনে দুটো গুরুত্বপূর্ণ খুব বড় বড় ঘটনা। একটা হচ্ছে আমি খুব ছোট, তখন ছোটবেলায় তো গ্রামের বাড়ি, প্রচণ্ড পরিমাণে মানে তখন আলো ছিল না, ফ্যানও চলতো না, কিন্তু গ্রামের বাড়ি, গ্রাম অঞ্চল। ছোটোবেলায় আমি প্রায় দিনই স্বপ্ন দেখতাম, এক একদিন এক এক ধরনের স্বপ্ন দেখতাম। তার ভিতরে প্রায় স্বপ্ন দেখতাম যে আমাদের বাড়ির ঠিক একদম উঠানে এসে পরীরা আমাকে নিয়ে যেত। পরীরা নিয়ে যাওয়ার পরে আমাকে ঘুরিয়ে টুরিয়ে সাজিয়ে গুজিয়ে এসে আমাকে আবার বাড়ির সামনে ভোরবেলা ছেড়ে দিত, আর আমি ভয়তে পুরো ঘেমে স্নান করে যেতাম। তখন আমার যে আরাধ্যা দেবী ছিল, মায়ের ফুল আমার বাড়িতে সবসময় রাখা থাকতো, ওই ফুল আমার বাবা মাথায় দিয়ে দিত আর গায়ত্রী মন্ত্র জপ করতো, করে আমাকে শান্ত করতো। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে, যে সময় প্লেন কী জিনিস জানতাম না, বা প্লেন কী জিনিস ওই দূর থেকেই দেখেছি যে আকাশে যেত, কিন্তু তার ভেতরটা কেমন দেখিনি। সেই সময় আমি সবাইকে বলতাম প্লেনের ভেতরটা এরকম দেখতে, কিন্তু টিভি ছিল না বাড়িতে, টিভির ভিতরেও দেখিনি কখনো প্লেন কেমন জিনিস। কিন্তু ছোট থেকেই আমি এরকম বিভিন্ন রকমের জিনিস দেখতাম, বিভিন্ন রকমের জায়গায় ঘুরে ঘুরে বেড়াতাম, যে সেগুলোর ভিতরে কিছু ভগবান ছিল, এরকম পরী ছিল, বিভিন্ন রকমের জিনিস ছিল। একবার খুব ছোট ছিলাম, তখন একবার ভূতকে দেখেছিলাম, যে
মানে হঠাৎ দেখছি বলছে কুকুর ছিল একটা খেতে দেবো, তাকে ডাকছি রাত্রি তখন 11টা বাজে, এই খাবি আয়, দেখছি হঠাৎ গাছের থেকে একটা ধদা ধদা করে সাদা কাপড় পরে কে নেমে আসলো। ভূত আমি খুব একটা বেশি আসে না আমার আশেপাশে, জানি না আমাকে হয়তো ভয় পায় সেটা জানা নেই, কিন্তু সারাক্ষণ আমি ভগবানকে নিয়েই থাকি আর ভগবানকেই দেখি, ভগবানই আমার কাছে সব কিছু। আর গুরুদেব তো আছেই, ভগবানের পরের অংশ আমার গুরুদেব, আমার শ্বশুরমশাই, আমার বাবা, আমার সব কিছু। আচ্ছা, এই যে তন্ত্র সাধনা, এই তন্ত্র সাধনার মধ্যে কি আছে, কি বিষয়বস্তু কি আছে? তন্ত্র সাধনার ভিতর অনেক কিছু আছে। এই তন্ত্র সাধনা যদি কেউ ঠিকভাবে করতে পারে তাহলে সেই তন্ত্রের মার্গটা খুঁজে পাওয়া যায়, নিজের এই তনুকে জাগরণ করা যায়। তনু বলতে এই শরীর? হ্যাঁ, শরীরকে জাগরণ করা যায়। নিজের অনেক কিছু কেউ যদি মনে করে যে আমি এই সাধনা দিয়ে আমি আমার নিজেকে শুধরাবো, নিজেকে একটা জায়গায় লেভেল অবধি নিয়ে যাবো, সেটা করতে পারে সে। এখন তো বেসিক্যালি এগুলো ব্যবসা হয়ে গেছে, কিন্তু আগেকার দিনের সাধুরা বা আগেকার দিনের মানুষরা এই সাধনা করেই কিন্তু বড় উচ্চকোটির বড় বড় মুনি ঋষি হয়েছে। আপনি যে সাধনা করেন? হ্যাঁ, সাধনা তো করতেই হয়, সাধনা না করলে চলবো কি করে? আপনার মা কালী তো আপনার ইষ্ট? হ্যাঁ, মা কালী ইষ্ট। তো আপনার যে মন্ত্র দীক্ষা তো নিমাই ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন? আমার বিয়ের পরে আমি ওনার কাছ থেকে দীক্ষা নিই। উনি আমাকে দীক্ষা নিতে বলেনি, কিন্তু ওনার কথাগুলো শুনে আমার এত ভালো লেগেছিল যে ওনার কাছ থেকে তখন বললাম আমি দীক্ষা নেব বাবা। মানে উনি সবাইকে দীক্ষা দিতেন, তা দীক্ষা দিতেন, আমি তখন শুনতাম কি বলতো না বলতো। তো একদিন মনে ইচ্ছা হলো, সেদিন অক্ষয় তৃতীয়ার দিন ছিল, তো আমি বললাম বাবা আমি তোমার কাছে দীক্ষা নেব। তো বললো আমি তো শ্বশুরমশাই, তুই আমার কাছে দীক্ষা নিবি? আমরা হ্যাঁ নেব। বললো যে ঠিক আছে নে তাহলে। তো অনেকগুলো কথা বলেছিল যে দীক্ষা নেওয়ার পরে কি কি করতে হয় না করতে হয়। তো যেদিন থেকে দীক্ষা নিয়েছিলাম সেদিন থেকে আমি গুরু হিসেবে তো দেখেইছি, প্লাস উনি আমার কাছে একটা মানে বিশাল একটা কিছু, মানে আমার বাবা বলতে বন্ধু বলতে সব কিছু উনি ছিল। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আজকে আমি যা কিছু করছি সবটাই ওনার কাছ থেকে শেখা। দর্শক বন্ধুরা, প্রয়োজনে আপনারাও সাক্ষাৎ করতে পারেন বুড়িমার সাথে। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে তার যোগাযোগ নম্বর দেয়া থাকবে।